বয়ে যায় সময়, বয়ে যায় সময়ের সাথে জীবনও। আর যে জীবনকে কেন্দ্র করে এতগুলো চরিত্র একদিন আবর্তিত হতে শুরু করেছিল, তারা যে কে কোথায় জড়িয়ে পড়ল, নিয়তির অন্ধ আঘাতে কে কোথায় নিঃশেষে মিলিয়ে গেল, তা নিয়ে যেন সদানন্দের ভাবনার কোনো দায় নেই। সে যেন পৃথিবীতে শুধু নির্বিকার, নির্বিকল্প, নিরঙ্কুশ আর নিঃসঙ্গ হয়ে বাঁচবার জন্যই জন্মেছে। অথচ তাকে জড়িয়েই লোকের যত স্বপ্ন, যত স্বাদ, যত সাধনা। সে নবাবগঞ্জ ছেড়ে চলে আসবার সঙ্গে সঙ্গেই বুঝি তাই সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে গেল। কালীগঞ্জের বইয়ের অপঘাতের মৃত আত্মা যেন তার সঙ্গে জড়িত সবগুলো মানুষকে পেছন থেকে তাড়া করে চলছিল তখনও। বউবাজারের একতলার ঘরখানার বিছানার ওপর শুয়ে শুয়ে সদানন্দ সেদিন সেই কথাই ভাবছিল। রাত তখন কত কে জানে, হয়তো শেষ রাতই হবে, কিংবা হয়তো বা মাঝরাত। জামার পকেটে তখনও সেই চিঠিখানা ছিল। সেখানা বার করে আবার সে পড়তে লাগলো। নিজে কাউকে সুখ দিতে পারেনি সে। সুখ দিতে হয়তো চেষ্টা করেও সুখ দিতে পারেনি। হয়তো চেষ্টা করে কোনো মানুষকে সুখ দেয়া যায় না, কিন্তু দুঃখ দেয়া তো সহজ। দুঃখ যে কোনো মানুষ যে কোনো মানুষকেই দিতে পারে, তার জন্য কষ্ট করার দরকার হয় না। আমাকে দুঃখ দিয়েছে আমার পূর্বপুরুষ, আমি তার দায়ভাগ নিয়ে দুঃখ দিয়েছি নয়নতারাকে। এমনি করেই মানুষে মানুষে বংশ পরম্পরায় সুখ দুঃখের শৃঙ্খলে বাঁধা পড়ে আছি। এটাই আমার দুঃখ। এর থেকে আমি মুক্তি চাই। আমি সমস্ত শৃঙ্খল থেকে অব্যাহতি চাই। আমি নিজের মুক্তি চাই। সব মানুষকে সুখ দুঃখের শৃঙ্খল থেকে মুক্তি দিতে চাই। তাহলে কেন আমি আবার এখানে এই সমরজিৎ বাবুর পরিবারের সঙ্গে শৃঙ্খলিত হতে রাজি হলুম? কেন দাসখতে সই দিতে গেলুম? নমস্কার, আমরা শুনছি কথার জাদুঘর বিমল মিত্রের লেখা উপন্যাস আসামি হাজিরের দ্বিতীয় খণ্ড। আসুন শুনে নি আজকের পর্বে কি আছে। সদানন্দ এবার স্থির সিদ্ধান্ত করে নিলে। সে বিছানা ছেড়ে উঠল, আলনা থেকে নিজের জামাটা গায়ে নিয়ে নিল, তারপর আস্তে আস্তে দরজাটার খিলটা খুললে। না, আমি এখানে থাকবো না। তুমি সম্মতি দিলেও থাকবো না, অসম্মতি দিলেও থাকবো না। আমি কোথাও থাকবার জন্য জন্মাইনি, চলাই আমার নিয়তি। সুতরাং তুমি ভয় পেও না, কারোর ভবিষ্যৎ নষ্ট করার কাজ আমার নয়। নয়নতারার ভবিষ্যৎ হয়তো আমিই নষ্ট করেছি, কিন্তু তার দায়িত্ব তো আমার নয়। সে দায় আমার পূর্বপুরুষের। কিন্তু তুমি আমার কে? কেউই নও। তোমাকে আমি চাক্ষুষ কখনো দেখিনি। আমাকে এই চিঠি না লিখলেও আমি এখানে থাকতুম না। একজনের ভবিষ্যৎ নষ্ট করেছি বলে তোমার ভবিষ্যৎ আমি নষ্ট করব, এমন পাষণ্ড আমি নই। কে? দাদাবাবু? কোথায় যাচ্ছেন? অত রাত্রেও মহেশ ঠিকই টের পেয়েছে। সদানন্দ থমকে দাঁড়ালো। মহেশ কাছে এসে আলোটা জ্বালিয়ে দিলে। কোথায় যাচ্ছেন এত রাত্রিরে? আমি চলে যাচ্ছি মহেশ। চলে যাচ্ছেন? কেন? কোথায়? তা জানি না। তুমি কাউকে বলো না, আর বলে দিলেও আমাকে কেউ আটকে রাখতে পারবে না। বলেই সদানন্দ সদর দরজার বাইরে এসে দাঁড়ালো। অন্যদিন এই সময়ে সমরজিৎবাবু গঙ্গা স্নান করতে বেরোন। রাস্তার আলোগুলো বেশ ফিকে হয়ে এসেছে। মহেশ পেছন থেকে বললে, আপনি দেশে ফিরে যাচ্ছেন? কিন্তু সেখানে তো কেউ নেই আপনাদের। আমি তো গিয়ে দেখে এসেছি, আপনাদের বাড়ি ফাঁকা পড়ে আছে। কেন? তারা সব কোথায় গেল? আপনার মা মাস কয়েক আগে মারা গেছে। তাই নাকি?
তা হবে। আপনাকে বলিনি, আসলে বাবু বলতে মানা করে দিয়েছিলেন। বলেছিলেন মায়ের মারা যাবার খবর শুনে আপনি হয়তো কষ্ট পাবেন। সদানন্দ কিছুই বললে না, শুধু একটু হাসল। মহেশ আসলে সদানন্দকে চেনে না, তাই ওই কথা বললে। আর সমরজিৎ বাবুই কি তাকে চিনতে পেরেছেন? নইলে তিনিই বা ওই কথা বললেন কেন? বললে, তুমি কাকাবাবুকে কিছু বলো না। তা না হয় বলবো না, কিন্তু আপনি চলে যাচ্ছেনই বা কেন? সদানন্দ এর উত্তরে আর কি দেবে? আর দিলেই কি মহেশ বুঝতে পারবে? তাই শুধু বললে, যাচ্ছি, আমার আর থাকতে ভালো লাগছে না এখানে, তাই যাই। মহেশ আরও একটু এগিয়ে এলো, বললে, বাবু যদি আপনার কথা জিজ্ঞেস করেন কি বলবো? সদানন্দ বললে, কেন? আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোই বলো, তোমাকে মিথ্যে কথা বলতে হবে না। তা আবার আসবেন তো? না মহেশ, আমাকে আর আসতে বললো না, এখানে যেন আমাকে আসতে আর না হয়। আপনি এই বাড়িতে যতদিন ছিলেন বাবুর মনে তবু একটু সুখ ছিল, বাবুর মুখ দিয়ে হাসি বেরিয়েছিল। সদানন্দ বললে, বাবুর মনে হয়তো সুখ ছিল, কিন্তু তোমার বরদাদা বাবুর মনে হয়তো কষ্ট হচ্ছিল। এই কথার উত্তরে মহেশ আর কিছুই বলতে পারলে না। সদানন্দ আর না দাঁড়িয়ে সোজা হনহন করে হাঁটতে লাগলো। কিন্তু কোথায় যাবে সে? কোন দিকে? রাস্তায় তখন অল্প লোক চলাচল শুরু হয়েছে। কেউ যাচ্ছে শিয়ালদা স্টেশনের দিকে, কেউ বা গঙ্গা স্নান করতে। হ্যারিসন রোড ধরে সোজা চলতে চলতে একেবারে বড় বাজারের ধার পর্যন্ত একটানা চলে এলো। বেশ সোজা মসৃণ রাস্তা। সদানন্দের জীবনের মতো সৌরপিল নয়, জটিলও নয়। কতদিন সমরজিৎ বাবুর বাড়ি থেকে বেরিয়ে এইসব রাস্তায় বেরিয়েছে সে। কতদিন হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে বেঞ্চেতে গিয়ে বসেছে, আবার হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে এসেছে। কতদিন রাস্তার ধারের ফেরিওয়ালাদের বেচাকেনা দেখেছে। ফেরিওয়ালার হারমোনিয়াম বাজিয়ে পায়ে ঘুঙুর পরে নেচে নেচে টোটকা, ঔষধ, দাঁতের মাজন বিক্রি করার কৌশল লক্ষ্য করেছে। এবার শুধু যাওয়ারই পালা, ফেরবার পালা নয়। আজও সে প্ল্যাটফর্মের বেঞ্চিতে গিয়ে বসতে পারে, কিন্তু যেই বাড়ি থেকে সে বেরিয়ে এসেছে সেই বাড়িতে সে আর ফিরতে পারবে না। বাবুজি! হঠাৎ ডাক শুনে সদানন্দ পেছন ফিরে তাকালো। আরে, এই যে সে পাড়েজি। পাড়েজির সঙ্গে অনেকদিন আগে ঘটনাচক্রে আলাপ হয়ে গিয়েছিল একদিন। এই রাস্তা দিয়ে যেতে যেতে একদিন একটা ধর্মশালার সামনেই পাড়েজি তাকে ধরেছিল। ভদ্রলোকের মতো চেহারা দেখে বলেছিল, বাবুজি, আংরেজি চিঠি পড়ে দেবেন হুজুর? সদানন্দ বলেছিল, দাও। বিরাট পাথরের তৈরি ধর্মশালা। পাড়েজি সেইখানকার খাস দারোয়ান। ভেতরে পাথর বাঁধানো উঠোন, সামনে বিরাট গেট। সেইখানে একটা কোণের দিকে পাড়েজির থাকবার ঘর। চিঠিখানা তার মালিককে দেখাতে চায়নি। সেটা এসেছিল তার দেশের কাছারি থেকে। কি একজন আত্মীয় মারা গেছে, তার সম্পত্তির ভাগিদার ছিল পাড়েজি। আর চিঠিটা সেই সংক্রান্ত। চিঠিটা পড়ে দিয়ে চারিদিকে চেয়ে চেয়ে দেখেছিল সদানন্দ। থাকবার বেশ ভালো বন্দোবস্ত। তারপর আরও কয়েকদিন দেখা হয়ে গিয়েছিল পাড়েজির সঙ্গে। সেসব অনেক পুরনো কাহিনী। আর আজ এতদিন পর হঠাৎ আবার তার সঙ্গে দেখা। জিজ্ঞেস করলে, কোথায় যাচ্ছ পাড়েজি? পাড়েজি বললে, গঙ্গায় গিয়েছিলুম নাইতে। আপনি কোথায় যাচ্ছেন? হঠাৎ সদানন্দ বললে, তোমার ধর্মশালায় থাকা যায় পাড়েজি? ঘর খালি আছে নাকি? পাড়েজি বললে, আপনি থাকবেন নাকি আর কই থাকবে? সদানন্দ বললে, আমি থাকবো।
আবার কে থাকবে? তাহলে আমার সঙ্গে আসুন, আমি তো এখন এই ধর্মশালায় যাচ্ছি। সদানন্দ বললে, তোমার ঘর আছে, জানা রইল, যদি আসি তাহলে আসব। আমি বাড়ি থেকে চলে এসেছি পাড়েজি। পাড়েজি বললে, বাড়িওয়ালা তাড়িয়ে দিয়েছে বুঝি? তা থাকুন না, আমার সঙ্গেই থাকবেন, যে কদিন থাকতে চান থাকবেন। এই বলেই পাড়েজি চলে গেল। সদানন্দ আরো জোরে জোরে চলতে লাগলো, আরো জোরে। আশ্চর্য, কলকাতার রাস্তার মতো এত লম্বা রাস্তা পৃথিবীতে বোধহয় আর কোনো দেশে নেই। নবাবগঞ্জের রাস্তা বড় তাড়াতাড়ি ফুরিয়ে যেত, এখানে কিন্তু তা যেন আর শেষ হয় না, ফুরোই না। চলে চলে যেন আর তা অতিক্রম করতে পারা যায় না। এদিকে তখন লোকের চলাচল আরো বেড়েছে, ট্রামে বাসে লোকের ভিড় বাড়ছে, ফুটপাতেও ভিড় বাড়ল বেশ। সদানন্দ বড় রাস্তা ছেড়ে এইবার পাশের একটা গলিতে ঢুকল। এতক্ষণ সদানন্দের সেই বাড়ির কথা মনে পড়ল। এতক্ষণে তার চলে আসার খবরটা বোধহয় কাকাবাবুর কানে পৌঁছে গেছে। কাকিমা হয়তো খবরটা পেয়ে কাকাবাবুর কাছে এসেছে। দুজনে মিলে মহেশকে জিজ্ঞেস করছেন, দাদাবাবু কেন চলে গেছে, যাবার সময় কি বলে গেছে, কোথায় গেছে। আর দুজনের প্রশ্নের হয়তো আর শেষ নেই তাদের। এমন করে এত যত্ন করে কেউ যে পায়ে ঠেলতে পারে, তারা সেটা বিশ্বাসই করতে পারছে না। কিন্তু আরেকটা ঘরে, আরেকটা মানুষের অন্তরের অন্তঃপুরে হঠাৎ একটা আচমকা আনন্দ যেন সদানন্দকে একেবারে বিভ্রান্ত করে দিলে। হাঁটতে শুরু করে কোথায় দিয়ে যে কোথায় চলে এসেছিল সদানন্দ, সেই দিকে তার খেয়াল ছিল না। চারিদিকে চেয়ে যেন তার চমক ভাঙল। বড়বাজার থেকে একেবারে শেয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্ম, সমস্ত লোকজন একটা নির্দিষ্ট দিকেই লক্ষ্য করে ছুটছে। পাশে দাঁড়ানো একটা ট্রেন। ট্রেনটা বুঝি তখনই ছেড়ে দেবে, ইঞ্জিনটা দূরে ফোঁস করে তাই সকলকে জানিয়ে দিচ্ছে। তাই সকলের এত ব্যস্ততা, সবাই ছুটছে। কিন্তু ও কে? নয়নতারা না? সদানন্দ আরো জোরে পা দুটোকে চালিয়ে দিলে। পাশে কে ও? কার সঙ্গে এত তাড়াতাড়ি ট্রেনে উঠতে যাচ্ছে? নাকি ভুল দেখছে সদানন্দ? চোখ দুটো দুই হাত দিয়ে ভালো করে মুছে নিলে। হ্যাঁ, নয়নতারাই তো, অন্তত পেছন থেকে ঠিক সেই রকমই। পাশ থেকে আধখানা মুখ দেখা যাচ্ছে, মাথায় ঘোমটা নেই। আর পাশে পাশে যে যাচ্ছিল তার সঙ্গে খুব কথা বলছে। কিন্তু এইখানে নয়নতারা কোত্থেকে এলো, এই কলকাতায়? আশেপাশে সামনে অনেক লোকের আড়াল পড়েছে বারবার। ওগো, তোমরা একটু সরে যাও, কই দেখি, আমাকে ভালো করে দেখতে দাও, তোমরা আড়াল করো না। সদানন্দ আরো জোরে পা চালাতে লাগলো, কিন্তু ওরা তখনও অনেক দূরে। এদিকে ট্রেনের গার্ড বাঁশি বাজিয়ে দিলে, ঢং ঢং করে ঘন্টা বেজে উঠল। ইঞ্জিন থেকেও হুইসেল বাজল। নয়নতারার পেছনে আর সঙ্গে ছেলেটা তখন আরো সামনের দিকে এগিয়ে গেছে। ট্রেনটা চলতে আরম্ভ করতেই ছেলেটা আগে উঠে পড়েছে, আর উঠেই নয়নতারার একটা হাত ধরে তাকে কামরার ভেতর তুলে নিলে। এইবার পাশ থেকে সদানন্দ নয়নতারার মুখটা স্পষ্ট দেখতে পেলে, একেবারে স্পষ্ট। হ্যাঁ, আর কোনো সন্দেহ নেই, একেবারে নয়নতারাই ঠিক। সদানন্দের কি মতিভ্রম হলো? সে চিৎকার করে ডাকল, নয়নতারা, নয়নতারা। সদানন্দের গলার আওয়াজটা প্রথমে নিখিলেশের কানে গেল। বললে, তোমার নাম ধরে যেন কেউ ডাকলো বলে মনে হচ্ছে। নয়নতারা বললে, কি যে বলো তুমি, আমার নাম ধরে এখানে আবার কে ডাকবে? এখানে আবার কে আছে আমার? বলি জানলা দিয়ে বাইরে মুখ বাড়িয়ে দেখবার চেষ্টা করলে। সদানন্দকে নয়নতারা দেখতে পেলে না, কিন্তু
সদানন্দ দেখতে পেলে, হ্যাঁ, সেই নয়নতারা। কোনো ভুল নেই, একেবারে অবিকল নয়নতারা। কিন্তু সঙ্গে কে? আর নয়নতারা কলকাতায় এসেছে কেন? ট্রেনটা তখন হু হু শব্দে প্ল্যাটফর্ম পেরিয়ে দূরের দিকে মিলিয়ে যেতে লাগলো। ট্রেনটা মিলিয়ে গেল বটে, কিন্তু সদানন্দ অনেকক্ষণ সেই প্ল্যাটফর্মের ওপরেই হতভম্বের মতো চুপ করে দাঁড়িয়ে রইল। যেন এতদিন ধরে যে বইটা সে পড়ে আসছিল, সেই বইটার পাতাগুলো হঠাৎ ঝোড়ো হাওয়া লেগে সব ওলট পালট হয়ে গেছে। আর তারপর সেই ঝড় একেবারে বইটার প্রথম পৃষ্ঠাতে এসে ঠেকেছে। বইটা যে কত দূর সে পড়েছিল তা আর তখন মনে নেই। শুধু প্রথম শব্দটাই তখন তার চোখের ওপর জল জল করে ভেসে উঠতে লাগলো। নয়নতারা, নয়নতারা, নয়নতারা। ওই একটাই শব্দ। ওই নয়নতারা শব্দটা দিয়েই যেন তার জীবনের গ্রন্থ শুরু হয়েছিল। আর এতদিন পর যখন শেষের দিকে এসে এগিয়ে যাওয়ার কথা ভাবছে, তখন এই কোন ঝড়ের দাপটে আবার সেই প্রথম পৃষ্ঠার শব্দটা এসে পৌঁছলো তার কাছে। সত্যিই তো, নয়নতারাই তো। নয়নতারা ছাড়া আর কেউই নয়। কিন্তু ও যদি নয়নতারাই হয়, তাহলে সঙ্গে কে ওর? হঠাৎ মহেশের কথাগুলো মনে পড়ল। মহেশ আজ ভোরবেলায় তাকে বলেছিল নবাবগঞ্জের বাড়িতে সে গিয়েছিল, সে দেখে এসেছে সেখানে তারা কেউ নেই। কিন্তু কেউ নেই তো গেল কোথায় তারা? তবে কি নবাবগঞ্জের সেই বাড়ি, সেই বাগান, সেই ক্ষেত খামার সব হাত বদল হয়ে গেছে? মা মারা যাবার পর কি তবে তাদের সংসার এমন করে ভেঙে গুড়িয়ে চুরমার হয়ে গেল যে কারোর পক্ষে আর সেখানে থাকা সম্ভব হলো না? মহেশ যখন তাদের নবাবগঞ্জের বাড়ির কথা বলেছিল, তখন সেই সম্বন্ধে তার জানবার কোনো আগ্রহ ছিল না। যে জীবন সে স্বেচ্ছায় ত্যাগ করে এসেছে, সেখানে ফিরে যাবার যখন কোনো প্রশ্নই আর নেই, তখন আর কেনই বা আগ্রহ থাকবে? কিন্তু আজ মনে হলো মহেশের সঙ্গে আরেকবার দেখা হলে ভালো হতো। আরেকবার দেখা হলে সে জিজ্ঞেস করবে কার সঙ্গে তার দেখা হয়েছে। সে কি বললে? নয়নতারা সম্বন্ধে কেউ কিছু বলেছে কিনা, সে কোথায় গেছে তাও কেউ জানে কিনা, ইত্যাদি ইত্যাদি অনেক কথা তার হঠাৎ জানতে ইচ্ছে করতে লাগলো। ট্রেনটা চলে যাবার সঙ্গে সঙ্গে সমস্ত প্ল্যাটফর্মের ভিড় তখন পাতলা হয়ে গেছে। সদানন্দ আবার ফেরবার জন্য উল্টো দিকে চলতে লাগলো। কিন্তু কোথায় যাবে সে? যেই মানুষ নিজের বাড়ি ছেড়ে চলে এসেছে, পৃথিবীর আদর যত্নে যার কোনো স্পৃহা নেই, সারা পৃথিবীটাই তো তার ঘর হওয়া উচিত ছিল। এইখানে এই ফাঁকা প্ল্যাটফর্মের ওপরেই সে বসে পড়তে পারে, এটাকেই তার বাড়ি বলে মনে করতে পারে। মাথার ওপরের আকাশটাই তার বাড়ির ছাদ, আর এই চারিদিকের লোকজন, চিৎকার, রোদ, আলো, অন্ধকার, স্নেহ, ভালোবাসা, ঘৃণা, এগুলোই তার ঘরের চারটে দেওয়াল। এক কথায় এই পৃথিবীটাই তার সংসার। কিন্তু না, সংসারী লোকের পক্ষে এই রকম সংসার হতে পারে না। সংসারী লোকের জন্য চাই খানিকটা আড়াল, চাই একটুখানি আব্রু। সদানন্দ নিজের মনেই বিচার করতে লাগলো, সে সংসারী লোক না সংসার ছাড়া? সংসার ছাড়া লোককেই তো লোকে লক্ষ্মী ছাড়া বলে। লক্ষ্মীকে তো পায়ে ঠেলেছে সে। যে লক্ষ্মী নিজে তার কাছে এসেছিল, সেই লক্ষ্মীকে সে ইচ্ছে করে বিদায় দিয়েছে। লক্ষ্মীকে সে চায়নি। তার মনে হয়েছে যারা লক্ষ্মীকে ঘরে বন্দি করেছে, তারা লক্ষ্মীর আশীর্বাদই পায়নি। লক্ষ্মীকে সকলের মধ্যে বিতরণ করে দিতে হবে, এমন করে বিতরণ করতে হবে যাতে সবাই লক্ষ্মীর ভাগ পায়। কিন্তু কোথায় তা ঘটেছে? কালীগঞ্জের হর্ষনাথ চক্রবর্তীও তা করেননি, নবাবগঞ্জের নরনারায়ণ চৌধুরীও তা করেননি, এমনকি বউবাজারের সমরজিৎ বাবুও লক্ষ্মীর প্রসাদ পাননি। সবাই শুধু লক্ষ্মীর অপমানই করেছে।
কিন্তু এই সকলের সঙ্গে অসহযোগিতা করেই কি সে লক্ষ্মীর অপমানের প্রায়শ্চিত্ত করতে চায়? হঠাৎ তার খেয়াল হলো যে নিজের অজ্ঞাতসারেই কখন সে আবার বউবাজারের সেই গলিটার কাছে এসে দাঁড়িয়েছে। ভোররাত্রে যেই বউবাজারের বাড়িটা থেকে সে নিঃশব্দে বেরিয়ে এসেছিল, আবার কেন সেখানেই সে এসে দাঁড়ালো? কার আশায়? তবে কি সে সত্যি সত্যি নয়নতারার খবর নেবার জন্য এতটাই আগ্রহী? কিন্তু যেই বাড়ি থেকে সে চলে আসতে বাধ্য হয়েছে, সেই বাড়িতে আবার সে ঢুকবে কেমন করে? কেমন করে সেখানে গিয়ে বলবে যে সে এসেছে আবার ফিরে? সমরজিৎ বাবুর কাছে তার আসবার খবরটা পৌঁছলেই তিনি হয়তো আবার তাকে ডেকে পাঠাবেন, জিজ্ঞেস করবেন কি হলো। শুনলুম তুমি আমার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে। সদানন্দ বলবে, হ্যাঁ, চলে গিয়েছিলুম। কিন্তু কেন? কেন চলে গিয়েছিলে তুমি? সদানন্দ বলবে, চলে গিয়েছিলুম কারণ এখানে আপনার বাড়ির লক্ষ্মীর অপমান হয়েছে। লক্ষ্মীর অপমান? সে আবার কি? আমি তো তোমার কথার কোনো মানে বুঝতে পারছি না। সদানন্দ তখন নিজের কথাই ভালো করে বুঝিয়ে বলবে, বলবে যে যে কারণে একদিন আমি বাড়ি থেকে চলে এসেছিলুম, সেই দুর্যোগ আপনার এই বাড়িতেও ঘটেছে। আপনার অনেক অর্থ আছে, আর সেই অর্থ আপনার পূর্বপুরুষ কি করে উপার্জন করেছেন তা আমি জানি না। যদি সৎপথে সেই অর্থ না এসে থাকে, তাহলে আমি সেই অর্থ নিজের ব্যবহারের জন্য নিতে পারি না। সমরজিৎ বাবু হয়তো সদানন্দের কথা শুনে অবাক হয়ে যাবেন, বলবেন, তুমি কি পাগল হয়ে গেছো সদানন্দ? এইসব কথা তো পাগলে বলে। তোমার মতো কথা বললে কি সংসার চলতো? সদানন্দ বলবে, আপনার ছেলে মাতাল, আপনার ছেলে চরিত্রহীন। এটা দেখে যেমন আপনার খারাপ লাগছে, তেমনি আপনার পূর্বপুরুষদের সম্বন্ধে তাই ভাবা উচিত। তারা মাতাল ছিলেন কিনা, তারা চরিত্রহীন ছিলেন কিনা, তা নিয়ে কি আপনি কখনো ভেবেছেন? তারাও তেমনি প্রজাদের ওপর অত্যাচার করেছেন কিনা, তারও কি কোনো বিচার করেছেন? তারাও তেমনি খারাপ ছিলেন কিনা, তাও তো ভাবতে হবে। তাদের কোনো পাপ থাকলে আপনাকে তো তার প্রায়শ্চিত্ত করতে হবে। সমরজিৎ বাবু সদানন্দের এই যুক্তি শুনে হয়তো অবাকই হয়ে যাবেন। সদানন্দ আবার বলবে, আমি জানি কাকা বাবু, আপনি হয়তো আমাকে পাগল বলবেন, আপনি আমার কথা শুনে হাসবেন। আর শুধু আপনি কেন, পৃথিবীর সব লোকই আমার কথা শুনে বলবে যে আমার মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু লোকের কথা শুনে আমি চলবো, নাকি লোকে আমার কথা শুনে চলবে? কোনটা ভালো আপনি বলুন। তবে কথাবার্তাগুলো সবই অনুমানিক। এসব কথাবার্তা হয়তো হবেও না কোনোদিন। হয়তো তার কাছে আসার খবরটাও পৌঁছবে না। শুধু মহেশকে ডেকেই সদানন্দ তার প্রশ্নগুলো করেই আবার ফিরে আসবে। আচ্ছা মহেশ, তুমি তো নবাবগঞ্জে গিয়েছিলে, তা সেখানে কি কি দেখে শুনে এলে? মহেশ হয়তো বলবে, আমি তো বলেছি আপনাকে, সেখানে আপনাদের বাড়িতে কেউ নেই। আপনার ঠাকুরদা মারা গেছেন, আপনার মাও মারা গেছেন, আর আপনার বাবা। না না, আমি তাদের কথা বলছি না। নয়নতারা কোথায় আছে কিছু শুনেছ? নয়নতারা? নয়নতারা কে? সদানন্দ বলবে, আমার স্ত্রী। মহেশ হয়তো কিছু একটা উত্তরও দিত, কিন্তু তার আগেই সদানন্দ একেবারে কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরে এসেছে। যেই বাড়িটা থেকে ঘন্টা কয়েক আগে সে চলে এসেছিল, সেই বাড়িটার সামনেই তখন বেশ চড়া রোদ উঠেছে, আর তার সামনে অনেক লোক জড়ো হয়েছে। কিন্তু অত লোক কেন ওখানে? কিসের ভিড় ওদের ওখানে? কি করছে ওরা? দূরের রাস্তার এক কোণে দাঁড়িয়ে সদানন্দ দেখতে লাগলো। আস্তে আস্তে যেন লোকের ভিড় বাড়তে লাগলো সেই বাড়িটার সামনে। সদানন্দ সেখান থেকে চলে আসতে যাচ্ছিল, কিন্তু আবার দাঁড়িয়ে পড়ল।
সেখানে দাঁড়িয়ে দেখলে সমরজিৎবাবুর ছেলে একটা জিপ গাড়ি করে এসে দাঁড়ালো। সেই বড়বাবু সঙ্গে সঙ্গে আরো কয়েকজন লোক তার দিকে এগিয়ে এলো। সকলের মুখ যেনই কেমন গম্ভীর গম্ভীর, যেন কি একটা আকস্মিক বিপদ পাতে সকলেই হতচকিত। তবে তবে কি জানাজানি হয়ে গিয়েছে যে সমরজিৎবাবু তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি কোনো এক সদানন্দ চৌধুরীকে উইল করে দিয়েছে? তাতেই কি এত ভয়? তাতেই কি এত উত্তেজনা? কিন্তু মহেশকে তো কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। মহেশকে দেখতে পাওয়া গেলে তা জিজ্ঞেস করা যেত। বাড়ির মধ্যে মহেশই একমাত্র লোক ছিল যাকে জিজ্ঞেস করলে সমস্ত খবর সঠিকভাবে পাওয়া যেত। একজন বাইরের লোক সদানন্দের সামনে এসে দাঁড়ালো। জিজ্ঞেস করলে, এখানে কি হয়েছে মশাই? সদানন্দ বললে, আমি কিছু জানি না। লোকটা একটু কৌতূহলী প্রকৃতির। সে রাস্তার ভেতরের দিকে আরো এগিয়ে গেল। রাস্তায় চলতে চলতে ভিড় দেখে যারা অনাবশ্যক কৌতূহলী হয়ে ওঠে, লোকটা সেই জাতেরই। চড়া রোদ মাথার ওপর তখন আরো চড়া হয়ে উঠল, কিন্তু তবু যেন কারোর কোনো ভ্রূক্ষেপ নেই। একবার মনে হলো সেও কাউকে জিজ্ঞেস করে, ওখানে কি হচ্ছে? কিন্তু মনে যেন কেমন সংকোচ হতে লাগলো। কাকে জিজ্ঞেস করবে সে? কেউ যদি তাকে চিনে ফেলে? এতকাল ধরে এই বাড়িতে সে কাটিয়েছে, এতকাল ধরে এই পাড়াতে সে বাস করে এসেছে, অনেকেই তার মুখ চেনে। যদি কেউ জিজ্ঞেস করে, আপনি এখানে একা কেন দাঁড়িয়ে আছেন? তখন হঠাৎ একটা চেনা মুখ ভিড়ের মধ্যে ঢুকলো, আর সঙ্গে সঙ্গে আরো একটা চেনা মুখ, সেই মানদা মাসি, আর তার পেছন পেছন বাতাসি। কিন্তু ওরা কেন এসেছে? ওরা কি করতে এসেছে? হঠাৎ সমস্ত চিন্তা শক্তি যেন অসাড় হয়ে এলো তার। আগের দিন যার সঙ্গে এত কথা বলেছে, তাড়াতাড়ি তার এই পরিণতি সে কল্পনাও করতে পারেনি। 24 ঘন্টা আগেও তার উদ্বেগ ছিল কেমন করে তার পূর্বপুরুষের সমস্ত স্মৃতির পুঁজি সদানন্দ চৌধুরীর ওপর গচ্ছিত রেখে তিনি নিশ্চিন্ত হয়ে বিদায় নেবেন। সেই ইচ্ছে তার পূরণ হয়েছে, কিন্তু যাবার আগে তিনি জেনে যেতে পারেননি যে তার সমস্ত ইচ্ছে বানচাল করে দিয়ে আর একজন অজ্ঞাতেই তাকে প্রতারিত করেছে। জানতে পারেননি সদানন্দ চৌধুরী তার রেখে যাওয়ার সম্পত্তির এক কর্পতকও স্পর্শ করেননি। না জেনেছেন ভালোই হয়েছে। জানতে পারলে তার মৃত্যুও হয়তো শান্তির মৃত্যু হতো না। হয়তো এমনটাই হয়। সংসারে এই জিনিস ঘটে বলেই সংসারকে মানুষ মায়া বলে, আর সেই জন্যই হয়তো মানুষ মায়ার বন্ধন কেটে জীবদ্দশাতেই বানপ্রস্থ অবলম্বন করে মুক্তির সন্ধান খোঁজে। সামনে দিয়ে সমরজিৎবাবুর মরা দেহটা শ্মশানের দিকে চলতে লাগলো। সদানন্দ সমরজিৎবাবুর সেই মরা দেহের সামনে মাথা নিচু করে 2 হাত জুড়ে উদ্দেশ্য করে প্রণাম জানালো, আর মনে মনে সেই অদৃশ্য আত্মাকে উদ্দেশ্য করে জানাতে লাগলো, আমি আপনাকে প্রণাম করি। আপনার অনন্ত বেদনা আর অফুরন্ত মমতাকে আমি প্রণাম করি। আপনার দেয়া সম্পত্তি গ্রহণ না করে আমি যে আপনার অজ্ঞাতসারে চলে যাচ্ছি, এর জন্য আমি দুঃখিত। কিন্তু আপনাকে আমি সম্মান করি বলেই অপরকে বঞ্চিত করার কলুষ থেকে আমি নিজেকে মুক্ত রাখলাম। আমাকে আপনি ক্ষমা করবেন। মরদেহটা ধীর গতিতে দূরে চলে গেল। মহেশের সঙ্গেও আর দেখা করা হলো না, অথচ মহেশের সঙ্গে দেখা করবার জন্য সে এখানে এসেছিল। আর এখানে না এলে কি সে জানতে পারত যে এই বাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক তার চিরকালের মতো শেষ হয়ে গেছে? সদানন্দ রাস্তায় চলতে চলতে ভাবতে লাগলো, যেই সম্পত্তির জন্য সমরজিৎবাবুর এত উদ্বেগ, শেষ পর্যন্ত তা কার ভোগে লাগবে কে জানে। আজ রেজিস্ট্রি অফিস সমরজিৎবাবুর উইল রেজিস্ট্রি হবে কিনা তাও কেউ জানতে পারবে না, আর বোধহয় জানবার দরকারও হবে না।
হঠাৎ দেখলে সামনে দিয়ে মহেশ দৌড়তে দৌড়তে যাচ্ছে। সদানন্দ ডেকে উঠল, মহেশ, মহেশ! কিন্তু গলা দিয়ে তার এতটুকু শব্দ বেরোলো না। যেই অপ্রত্যাশিত ঘটনা সকালবেলা ঘটে গেল তার জীবনে, এরপর মহেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল। আর তাছাড়া মহেশকে ডেকে সে কি প্রশ্ন করবে? নয়নতারার কথা জিজ্ঞেস করতেই তো সে এসেছিল মহেশের কাছে। এই অসময়ে কি কাউকে নয়নতারার কথা জিজ্ঞেস করাটা সম্ভব? অনেকক্ষণ পর হঠাৎ সেই বড় বাজারের ধর্মশালাটার কথা মনে পড়ল। বড় বাজারের ধর্মশালাটা কোনো এক দানশীল লোক পরলোকে স্বর্গপ্রাপ্তির আশায় একদিন শহরের বুকের ওপর প্রতিষ্ঠা করে গিয়েছিল। হয়তো কোনো অবাঙালি ভেবেছিল এই শহর থেকে তো অনেক পয়সাই কামানো গেল, এইবার পুরুষানুক্রমে এই শহরের ঋণ শোধ করা যাক। হয়তো কোনো অবাঙালি কর্তাবাবুরই কীর্তি এটা। তখনকার দিনে এর উপযোগিতাও ছিল অনেক। যারা পরেশনাথের মন্দির, হাওড়ার পুল কিংবা গঙ্গামায় কিংবা কালীঘাট দর্শন করতে আসতো, তাদের এটা কাজে লাগতো। তারপর কলকাতা ধনে জনে আরও পূর্ণ হয়েছে। কিন্তু এই সমৃদ্ধি ক্রমেই কমে গেছে। ভারতবর্ষে আরও অন্য কয়েকটা শহর কলকাতা চেয়ে সমৃদ্ধতর হয়ে উঠেছে। যারা একদিন কলকাতাকে শোষণ করেছিল তারা এখন আর নেই, কিন্তু তাদের বংশধরেরা এখন আর সোজা পথে শোষণ করে না। তাদের হাতে আছে দিল্লি, আর সেই দিল্লির মসনদে যারা বসে আছে তাদের হাত দিয়ে এমন কলকাঠি নাড়ে যাতে শোষণ বলে ঠিক মনে হয় না, মনে হয় গণতন্ত্র। আর এই গণতন্ত্রের আড়ালে কার কোন কারচুপিতে রাতারাতি একটা রাজ্য বড় লোক হয়, আবার আরও একটা রাজ্য মুমূর্ষু হয়ে ধোঁকে। সেই ব্রিটিশ আমলের শেষ দিক থেকেই এটা চলে আসছে। 1912 সালে যখন রাজধানী চলে গেল দিল্লিতে, তখন থেকে। কিন্তু যখন কলকাতা থেকে আস্তে আস্তে সবই চলে গেল, তখন ইংরেজদেরও বোধহয় নাভিশ্বাস উঠেছে এখানে। তারা চলে গেল বটে, কিন্তু শোষণ থামল না। শুধু হাত বদল হলো 1947 সালের পর থেকে। কলকাতা একটার পর একটা অনেক বিপর্যয় দেখেছে, কিন্তু 1947 সালের পর থেকে যে বিপর্যয় দেখতে শুরু করলো তার বুঝি আর তুলনা নেই। তখন কেবল শুরু হলো ভাঙার ইতিহাস। রাস্তায় তখন একবার গর্ত হলে সেই গর্ত আর মেরামত হয় না। ভিড়ের জ্বালায় তখন মানুষ আর নড়তে পারে না। দেশভাগ করে দুঃখ ভোগ করার দায় কেবল বাঙালিদের ঘাড়ে যেন বেশি করে চাপল। তখন কলকাতার গর্ব করার মতো সব কিছু চলে গেছে। থাকবার মধ্যে রইল কেবল গোটা কতেক ধর্মশালা এখানে ওখানে ছড়িয়ে। সেগুলো অন্য শহরে কাঁধে করে তুলে নিয়ে যাওয়া যায় না বলেই হয়তো থেকে গেল। পাড়েজি ধর্মশালার সামনে গিয়ে সদানন্দ দেখলে সেখানেও ভিড়। রাজ্যের ভিখিরি এসে সদরের সামনে জটলা করে দাঁড়িয়ে আছে। সকলের হাতেই থালা, গিলাস, মগ, একটা না একটা কিছু রয়েছে। একেবারে গেটের সামনে কে যেন একজন দাঁড়িয়েছিল। সদানন্দ তাকে দেখে জিজ্ঞেস করলে, পাড়েজি, পাড়েজি নেই? লোকটা বললে, পাড়েজি বাইরে গেছে, কোঠি মে নেই হ্যাঁ। সদানন্দ আবার ফিরে এলো, অথচ পাড়েজি তাকে আসতে বলেছিল। পাড়েজিকে কথা দিয়েছিল যে সে এইখানে এসে উঠবে। মাঝরাত থেকেই এমনি করে সে ঘুরে বেড়াচ্ছে। ভেবেছিল এইখানে এসে সে জিরিয়ে নেবে, কিন্তু এখন আবার অন্য এক ব্যবস্থা করতে হবে তাকে। কিন্তু তার ভাগ্য ভালো, বড় রাস্তার মোড়ে আসতেই পাড়েজির সঙ্গে দেখা হয়ে গেল। এ কি বাবুজি, আপনি চলে যাচ্ছেন? আমি একটু বাইরে গিয়েছিলুম, আসুন আসুন বলেই টানতে টানতে ভেতরে নিয়ে গেল পাড়েজি। বিরাট উঠোন ভেতরে, পাথরে তৈরি বিরাট চক মিলান বাড়ি, চারিদিকে সার সার ঘর, 4 তলা বাড়ি। সব ঘরে লোক গিজগিজ করছে, অনেক মানুষের ভিড় ভেতরে।
যেন কোনো এক বিশেষ উৎসব হচ্ছে। কোণের দিকে একটা ঘরের দরজার তালা খুলে পাড়েজি বললে, আসুন বাবুজি, ভেতরে আসুন। আমি তো সকাল থেকেই আপনার জন্য বসেছিলুম। তা আপনি এত দেরি করলেন কেন? আমি ভাবলাম আপনি বুঝি ভুলেই গেলেন। সদানন্দ বললে, না না, ভুলবো কি করে, আমি তো বলেইছিলুম যে আজকে এখানে থাকবো। পাড়েজি বললে, আজকে কেন বাবুজি? যতদিন ইচ্ছে থাকুন না। কলকাতার বাড়িওয়ালারা বড় বদমাইশ বাবুজি, ভাড়া বাকি ফেললেই তাড়িয়ে দেবে। তা আপনার বাক্স প্যাটরা সব কি সেখানেই পড়ে আছে? আপনি ছেড়ে কথা বলবেন না বাবুজি, আপনিও মামলা জুড়ে দিন। আমার জানাশোনা ভালো বকিল সাহেব আছে, বড় জাত রেল বকিল সাহেব। আসলে পাড়েজি খুব কথা কইয়ে লোক। 14 বছর বয়স থেকেই এই ধর্মশালার তদারকি করে আসছে। লেখাপড়া কিছু জানে না, পুরনো আমলের লোক। বহুদিন কলকাতায় থেকে থেকে ভালো বাংলাও বলতে শিখেছে। হঠাৎ বললে, বাবুজি, আপনি সেই আংরেজি চিঠি পড়ে দিয়েছিলেন মনে আছে? সেই চিঠিতে আমার অনেক লাভ হয়েছে। আমি 40 বিঘে জমির মালিক হয়েছি। সব আপনার কৃপাই হলো বাবুজি। সদানন্দ তখন একটা খাটিয়ার উপর বসে পড়েছিল। সারাদিন হাঁটার পর তার এই প্রথম বসা। এত লোক দেখেছে সদানন্দ, এত জায়গায় গেছে, এত লোকের সঙ্গে মিশেছে, কিন্তু এখানে এই পাড়েজির অন্ধকার ঘরখানার ভেতর বসে যে আরাম পেলে, সে যেন তার কোনো তুলনা নেই। বললে, তোমার এই ঘরখানা বেশ পাড়েজি, আমি একটু শুয়ে পড়ি কেমন? শুয়ে পড়ুন না, তা জামা কাপড় বদলাবেন না? সদানন্দ বললে, যা পরে আছি এছাড়া আমার আর কোনো জামা কাপড় নেই। সব বুঝি বাক্সের মধ্যে পড়ে আছে? তা থাক, কাজ চলবার মতো জামা কাপড় পরে কিনে নেবেন, পয়সা লাগবে না। পয়সা লাগবে না কেন? পাড়েজি বললে, পয়সা লাগবে, কিন্তু নগদ পয়সা না। এই আমাদের ধর্মশালা মালিকের কাপড়ের ব্যবসা, কাপড়ের কারবার করে মালিক অনেক টাকা করেছে। বোম্বাইতে কাপড়ের মিলও আছে। আমার কাপড় কিনতে হয় না, সে আমি আপনাকে কাপড় এনে দেব। সদানন্দ বললে, তার চেয়ে তুমি আমাকে একটা চাকরি জোগাড় করে দিতে পারো পাড়েজি? চাকরি? কিসের চাকরি? সদানন্দ বললে, যে কোনো চাকরি, যে কোনো মাইনের চাকরি। চাকরি না করলে খাবো কি? যদি কারো ছেলে পড়াবার দরকার হয় তাও করতে পারি। আমি তো বিএ পাস, যে কোনো ক্লাসের ছেলেকেই পড়াতে পারবো। পাড়েজি বললে, আমার মালিকের অনেক ছেলে আছে বাবুজি, মালিককে আমি একদিন আপনার কথা বলবো। এখন মালিকের মেয়ের বিয়ে চলছে তো। মালিকের মেয়ের বিয়ে? হ্যাঁ, দেখছেন না ধর্মশালায় কত ভিড়, সব বরযাত্রী। কাল বিয়ে হয়ে গেছে, এখন 15 দিন ধরে শুধু খাওয়া দাওয়া চলবে। সব পাটনা থেকে এসেছে। তারপর যেন হঠাৎ মনে পড়ে গেল। বললে, বাড়িওয়ালা তো আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তা খেলেন কোথায়? সদানন্দ বললে, কিছু খাইনি। সে কি, দিনভর কিছু খাননি? তা এতক্ষণ আমাকে কেন বলেননি? দাঁড়ান, আমি আসছি। এই বলে চট করে কোথায় যেন বাইরে বেরিয়ে গেল। তারপর একটা মস্ত বড় শালপাতায় করে অনেকগুলো পুরি তরকারি নিয়ে এসে হাজির হলো। বললে, নিন বাবুজি, খেয়ে নিন। সদানন্দ খাটিয়া থেকে উঠল, শালপাতা শুদ্ধ পুরি তরকারি হাতে নিলে। সেই সময় ভেতর থেকে কে যেন ডেকে উঠল, পাড়েজি, পাড়েজি। পাড়েজি বললে, ওই মালিক ডাকছে, আমি একটু আসছি বাবুজি, এক্ষুনি আসছি। বলেই পাড়াজি তাড়াতাড়ি বাইরে চলে গেল। সদানন্দ শালপাতাটার খাবারটা নিয়ে তখনও বসেছিল। খুব খিদেও পেয়েছিল তার।
কিন্তু মুখ হাত পা তখনও ধোয়া হয়নি। মুখে হাতে পায়ে জল দিতে পারলে একটু ভালো হতো, কিন্তু জল কোন দিকে? উঠোনের মধ্যে কোথাও নিশ্চয়ই কল আছে। বাইরে উঠোনে বেরিয়ে সদানন্দ কল খুঁজতে লাগলো। অনেক শালপাতার খালি ঠোঙা উঠোনে ছড়াছড়ি রয়েছে। একজন লোককে দেখে সদানন্দ জিজ্ঞেস করলে, জলের কলটা কোন দিকে? ওই যে ওই দিকে। এই বলি লোকটা বাইরের দিকে দেখিয়ে দিলে। ধর্মশালা বাড়িটা অদ্ভুত, কত রকমের লোক আসছে, আবার ভেতর থেকে কত লোক বাইরে যাচ্ছে। কেউই যেন কাউকে চেনে না, চেনবার চেষ্টাও করে না। সে যে একজন অচেনা লোক এইখানে এসেছে, তাতেও কারোর কোনো মাথা ব্যথা নেই। উঠোনের মধ্য দিয়ে পার হয়ে সদানন্দ একেবারে সদরের মস্ত বড় গেটটার কাছে এসে দাঁড়ালো। কোথায় এদিকে কল চৌবাচ্চা? কোথায়? কোন দিকে? হঠাৎ সামনের দিকে নজর পড়তেই সদানন্দ দেখলে একজন মেয়ে ভিখিরি কোলে একটা ঘুমন্ত ছেলে নিয়ে তার হাতে শালপাতাটার দিকে হাঁ করে এক দৃষ্টে চেয়ে রয়েছে। কেমন যেন একরকমের একটা অদ্ভুত অনুভূতি হলো সদানন্দর। মেয়ে ভিখিরিটার পাশে আরো অনেকেই দাঁড়িয়ে আছে, তাদের দৃষ্টিও ওই শালপাতাটার দিকে। বাবুজি, একটা কাতর অস্পষ্ট শব্দ, কিন্তু সামান্য শব্দটা যেন আর্তনাদ হয়ে সদানন্দের কানে এসে বাজলো, আর সঙ্গে সঙ্গে সদানন্দ শালপাতাটা তার দিকে এগিয়ে দিলে। মেয়ে ভিখিরিটা তার ছেঁড়া শাড়ির আঁচলটা তার দিকে পাততেই সদানন্দ তার ভেতরে পুরি তরকারি শুদ্ধ শালপাতাটা ফেলে দিলে। কিন্তু নবাবগঞ্জ তো আর কলকাতা নয়, আর কলকাতা যেমন নয় তেমন আবার সুলতানপুরও নয়। সদানন্দের জীবনে একদিন এই কলকাতা, নবাবগঞ্জ আর সুলতানপুর যেন একাকার হয়ে গিয়েছিল। এতদিন পর এই বয়সে ভাবতে গিয়ে বড় অবাক লাগতে লাগলো তার। সেদিন কি সদানন্দ ভাবতে পেরেছিল যে তার একটা জীবন এতগুলো জায়গা, এতগুলো মানুষকে ঘিরে গড়ে উঠবে? যেই সমরজিৎ বাবুকে দেখে সে অবাক হয়ে গিয়েছিল, তার চেয়েও অবাক হবার মতো মানুষ যে তাকে ভবিষ্যতে আরও দেখতে হবে, তা কি সে সেই দিন জানতে পেরেছিল? কতদিন তো ওই শিয়ালদা স্টেশন থেকে সে ট্রেনে উঠে সুলতানপুরে গেছে, কতদিন নৈহাটি গেছে, আবার কতদিন নবাবগঞ্জে গিয়েছে। একটা জীবনে সে কত অসংখ্য মানুষের জীবন দেখতে পেয়েছে। তার একটা জীবনে কত অসংখ্য মানুষের জীবনে ছায়া পড়েছে, তার কি কোনো সীমা পরিসীমা আছে? এক এক সময় ভাবলে অবাক হয়ে যেতে হয় যে যে উদ্দেশ্য নিয়ে সে নিজের জন্মভূমি পরিত্যাগ করেছিল, যে স্বপ্ন নিয়ে সে নয়নতারাকেও ত্যাগ করেছিল, সেই উদ্দেশ্য কি তার সার্থক হয়েছে? এই চৌবেড়িয়ার রসিক পাল মশাইয়ের অতিথিশালায় পড়ে থাকবার জন্যই কি সে এত কষ্ট স্বীকার করেছিল? পৃথিবী কি তার কথা শুনেছে? পৃথিবীর মানুষ কি তার মনের মতো মানুষ হয়েছে? নবাবগঞ্জের মানুষের জন্য যে সে এত কিছু করেছে, তা কি সার্থক হয়েছে? সদানন্দের জন্যই তো নবাবগঞ্জের লোক হাসপাতাল পেয়েছে, স্কুল পেয়েছে, তা কি কিছুই নয়? সদানন্দের জন্যই তো নয়নতারার সংসারে দারিদ্র্য ঘুচেছে, সেটাও কি কিছু নয়? আর তার বাবা নবাবগঞ্জের চৌধুরী মশাই, শেষ জীবনে যে তার কষ্টভোগ হয়েছিল, তার জন্যও কি সদানন্দই দায়ী? একদিন নবাবগঞ্জে সবাই দেখলে চৌধুরী মশাই আবার এসে হাজির। তার আগেকার সেই চেহারা আর নেই। সাইকেল রিক্সাটা আবার বারোয়ারি তলা দিয়ে এসে বাড়ির ভেতর ঢুকলো, সঙ্গে প্রকাশ মামা। প্রকাশ বাড়ির ভেতরে নেমে দরজার চাবিগুলো একে একে খুলতে লাগলো। তারপর দোতলা সিঁড়ি দিয়ে ওপরে উঠে দোতলার ঘরের চাবিটাও খুলে ফেললে। ধুলোয় ঘর ভর্তি হয়ে গিয়েছিল। ঘর ঝাড় দিতে তবে বসবাসের যোগ্য হলো। খবর পেয়ে বেহারি পাল মশাই এলো। মুখোমুখি দেখাও হলো প্রকাশের সঙ্গে। কে? পাল মশাই না? তা কেমন আছেন সব আপনারা? বেহারি পাল বললে,
চৌধুরী মশাই এসেছেন শুনলাম। প্রকাশ বললে, হ্যাঁ, জামাইবাবু এসেছে। তা খবর সব ভালো তো? একে একে আরও সবাই এলো। বুড়ো তারক চক্রবর্তী কাছে এসে খবরটা নিয়ে গিয়েছিল। তিনিও খোঁড়াতে খোঁড়াতে এসেছিলেন। বহুকালের সব পুরনো লোক, সকলেরই বয়স হয়ে গেছে, আর পুরনো লোক দেখলেই পুরনো স্মৃতি সব মনে পড়ে যায়। একদিন এই বাড়িতেই চৌধুরী মশাইয়ের ছেলে সদানন্দের বিয়েতে সবাই দল বেঁধে নেমন্তন্ন খেয়ে গেছে। কর্তাবাবু শ্রাদ্ধেও খাওয়া দাওয়া করেছে। চৌধুরী গিন্নি এখানেই মারা গিয়েছিলেন। তাতে অবশ্য তেমন ঘটা হয়নি, কিন্তু সবচেয়ে যে ঘটনাটা সকলের মনে দাগ কেটে আছে সে হলো নয়নতারার ব্যাপার। এতদিন পর ছোট মশাইয়ের আবির্ভাবের সঙ্গে সঙ্গে যেন আবার সবাইয়ের পুরনো কথাগুলো নতুন করে মনে পড়তে লাগলো। কদিন ধরেই নানান লোক আসা যাওয়া করতে লাগলো, কিন্তু চৌধুরী মশাই কারোর সঙ্গে দেখা করলেন না। প্রকাশ মামাও জামাইবাবুর সঙ্গে কাউকে দেখা করতে দিলেন না। সে সকলকেই বললে, না না, দেখা হবে না, জামাইবাবুর শরীরটা ঠিক ভালো নয়। একজন বললে, তা এতদিন পর চৌধুরী মশাই এলেন, একবার চোখে দেখা দেখতে পাবো না শালাবাবু? প্রকাশ বললে, না, আমি সকলের মতলব বুঝতে পেরেছি। মতলব আবার কি থাকতে পারে শালাবাবু? গায়ে জমিদার গায়ে এসেছে, তা তাকে একবার পেন নাম করে চলে যাব, সেটি হবে না? বিহারীপাল জিজ্ঞেস করলে, তা বাবা, সদানন্দের কিছু খবর পেলে নাকি তোমরা? প্রকাশ বললে, না না, সে আর বেঁচে নেই। বেঁচে নেই মানে? বিহারীপাল প্রকাশের কথা বলার ভঙ্গি দেখে ক্ষুণ্ণ হলো। এমন করে কি কেউ কথা বলে? বললে, তা বেঁচে নেই মানে কি? খোঁজ খবর কিছু নিয়েছো তোমরা? প্রকাশ মামা বললে, খোঁজ খবর আবার কি নেব? মারা গেলে কি কারোর খোঁজ খবর পাওয়া যায়? তা জলজ্যান্ত মানুষটা মারা গেলে খোঁজ খবর পাওয়া যাবে না? পুলিশের খাতাতেও তো একটা হিসেব থাকবে তার। প্রকাশ বললে, তা পুলিশের কাছে কি খোঁজ খবর নেইনি ভাবছেন? আমি কলকাতায় নিজে গিয়ে 6 মাস কাটিয়েছি। পুলিশের পেছনে হাজার হাজার টাকা খরচ করেছি, কোনো ফায়দা হয়নি। তা এখন আমি বা আর কি করব? আর জামাইবাবুই বা কি করবে? আর নয়নতারা? প্রকাশ বললে, তার আর নাম করবেন না আপনি। আমারই ঘাট হয়েছিল অমন মেয়েকে এই বাড়ির বউ করে আনাটা। সেই অলক্ষণে বউ এসেই তো সব লণ্ডভণ্ড করে দিয়ে গেল। নইলে জামাইবাবুর এই দশা হতো? আর দিদিও কি এমন বেঘরে মারা যেত? একজন বললে, তাহলে তো শালাবাবু আপনারই পোয়া 12 বলুন। চৌধুরী মশাই সব সম্পত্তি এখন আপনারই কবজায়। আরে দূর, আমার কি আর তেমন কপাল? বিহারীপাল জিজ্ঞেস করলে, কেন বাবাজি, তুমি ছাড়া তো চৌধুরী মশাইয়ের আর কেউ ওয়ারিশান রইল না। প্রকাশ বললে, তা সে তো রইল না জানি, তা সেই জন্যই তো জামাইবাবুকে কোথাও ছাড়ি না। কিন্তু 70-এর তো আর অভাব নেই মশাই। তারা যে সব তালে তালে অন্য মতলব ভাবছে। কি মতলব? প্রকাশ বললে, ওই সুলতানপুরের লোকেদের তো আর আপনি চেনেন না। এমন নির্লজ্জ সব লোক নিজের আইবুড়ো মেয়েকে জামাইবাবুর কাছে পাঠিয়ে দিচ্ছে, পাঠিয়ে তাদের দিয়ে জামাইবাবুর পা টিপে দেয়াচ্ছে। তা জানেন? তা আমি ভাগ্যি ছিলুম তাই রক্ষে। কেন? কিসের জন্য পা টেপাচ্ছে? টাকার জন্য? চৌধুরী মশাইকে খোশামদ করবার জন্যে? আরে না, আমার জামাইবাবুকে জামাই করবার জন্যে। তা ছোট মশাই তার মতিভ্রম হয়নি? প্রকাশ বললে, মতিভ্রম হয়তো এখন হয়নি, কিন্তু হতেই বা আর কতক্ষণ?
আপনারা পুরুষ মানুষ হয়ে এই কথা জিজ্ঞেস করছেন? পুরুষ হলো পুরুষ, পুরুষ মানুষ কখনো বুড়ো হয়? তা সবাই কথাটা বুঝলে। তা বটে, বিয়ে করতে আর কতক্ষণ লাগে? বিয়ে করে সে একটা করেই ফেললে হলো। টাকার যখন কোনো অভাব নেই তখন কনেরও অভাব নেই কোথাও। তা সেই প্রকাশ সেই জন্যই চৌধুরী মশাইয়ের কাজ ছাড়া হয় না, সব সময় তার সঙ্গে থাকে। সুলতানপুর থেকে চৌধুরী মশাই একলাই আসতে চেয়েছিলেন, কিন্তু প্রকাশ ছাড়েনি। জামাইবাবুকে 1 মিনিট কাজ ছাড়া করতেও এখন ভয় লাগে প্রকাশের। বলে সম্পত্তির লোভ বড় লোভে, ওতে লঘুগুরু বিচার থাকে না। তা চৌধুরী যখন একলা থাকেন তখন হিসেব নিয়ে বসেন, তখন প্রকাশকেও ঘরের ভেতর ঢুকতে দেন না। তখন তিনি আর কাউকেই বিশ্বাস করেন না। দরজা বন্ধ করে ঘরের ভিতর বসে কেবল হিসেব করেন, কত বিঘে বাগান, কত বিঘে ধান জমি, কত বিঘে বিল, আর বসত বাড়িটারও আলাদা একটা দলিল বার করেন। বসত বাড়িটার দামও কম করে 30-40 হাজার টাকা। প্রাণকৃষ্ণ শাহ রেলবাজারের আড়তদার, তার সঙ্গেই লেনদেনের কথাবার্তা চলছিল। 3 লাখ যদি পেয়ে যান তাহলে আর পিড়াপিড়ি করবেন না তিনি, যা পাওয়া যায়। এইখানে না থাকলে একটা পয়সাও পাওয়া যাবে না। এখানকার 3 লাখ আর সুলতানপুরের 7 লাখ, এই পুরো 10 লাখ টাকা ব্যাংকে রেখে দেবেন। আর বাকি রইল সোনা দানা, যা তার একটা মোটা দাম আছে। সবটাই নিজের কাছে রাখা নিরাপদ নয়, কেউ আবার বিষও খাওয়াতে পারে। পৃথিবীতে কাউকেই আর বিশ্বাস নেই। তা সেই দিন হিসেব করতে করতে অনেক রাত হয়ে গেল। চৌধুরী মশাই শাহ মশাইকে খবর দিয়েছিলেন সকালবেলাতেই আসবে। তার আগেই দলিলপত্রগুলো ঠিক করে রাখছিলেন। রাত তখন অনেক। প্রকাশ বাইরের বারান্দায় শুয়ে অঘরে ঘুমোচ্ছে। হঠাৎ বড় বাড়ির সদরের দিকে নজর পড়তেই মনে হলো সদরের দরজাটা ঠেলে একটা পালকি এসে ঢুকলো। 4 বেহারার পালকি। পালকিতে এত রাত্রে কে এলো? চৌধুরী মশাই তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে চেয়ে দেখলেন, পালকি থেকে কে একজন ঘোমটা দেওয়ার চেহারা নামলো, নেমে হাঁটতে হাঁটতে ভেতর বাড়িতে ঢুকলো। তাকে আর দেখা গেল না। তারপর সিঁড়ি, তার পায়ের আওয়াজ, সিঁড়ি দিয়ে ওপরে দোতলায় উঠছে যেন। তারপর একেবারে তার জানালার সামনে। ঘোমটার ভেতরে মুখখানার দিকে চেয়ে যেন বড় চেনা চেনা মনে হলো। তিনি জিজ্ঞেস করলেন, কে? মেয়েলি গলায় উত্তর এলো, আমি কালীগঞ্জের বউ। আর কালীগঞ্জের বউ শব্দটা শুনেই চৌধুরী মশাইয়ের মুখ দিয়ে অস্পষ্ট একটা আওয়াজ বেরিয়েই তিনি অচৈতন্য হয়ে উঠলেন আর সেইখানে পড়ে গেলেন। কিন্তু তার পড়ার শব্দটা প্রকাশের কানে গেছে। ঘুমন্ত অবস্থাতেই তার মনে হলো যেন অশ্বিনী ভট্টাচার্য তাকে লুকিয়ে জামাইবাবুর সঙ্গে কথা বলতে এসেছে। আসতে গিয়ে চৌকাটে পা লেগে হোঁচট খেয়েছে। আর প্রকাশও সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠেছে, তবে রে শালা অশ্বিনী, তুই এখানেও আমাকে জ্বালাতে এসেছিস? কিন্তু না, স্বপ্নের ঘোরটা কেটে যেতেই দেখলে জামাইবাবু অজ্ঞান হয়ে মেঝের ওপর শুয়ে পড়ে গেছে। প্রকাশ চিৎকার করে ডাকতে লাগলো, জামাইবাবু, ও জামাইবাবু, কি হয়েছে আপনার? অমন করে শুয়ে পড়ে আছেন কেন? জামাইবাবু। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আর ফিরছি খুব তাড়াতাড়ি আগামী পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।